দেশ পত্রিকাতে 2 জুলাই 2025-এ আমার আরেকটা গল্প ছাপা হয়েছিল। তার নাম হচ্ছে ক্লিওপেট্রা। তো বন্ধুদের উৎসাহিত হয়ে ভাবলাম যে এই গল্পটাও একবার পড়ে দিই, কেমন লাগে দেখুন। ক্লিওপেট্রা, এপ্রিল 2047, সকাল 7টা। তমনাস 17 তলায় ওর ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ালো। এই সকালেই ঝাঁঝা রোদ, চারপাশ ঝলমল করছে। নিচের খোলা পার্কিংয়ে ওর গাড়িটা পার্ক করা, কিন্তু রোদে নিশ্চয়ই তেতে আছে। ঘরে এসি চলছে, 24 ডিগ্রিতে সেট করা। বাইরে অবশ্য 40-42 হবে। তমনাস কবজির ঘড়ির দিকে তাকালো। স্নান ও ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু জামা কাপড় পরা বাকি। 10 মিনিটের মধ্যেও নেমে যাবে। রিমোট হাতে নিয়ে গাড়ি স্টার্ট করে এসি 24 ডিগ্রিতে সেট করে দিল। 10 মিনিটই ঠান্ডা হয়ে যাবে। ওয়ার্ডরোব থেকে হালকা নীল রঙের শার্ট আর খাকি ট্রাউজার বের করে পরে নিল। পার্স, কলম ও ফোন পকেটে ঢুকিয়ে নিল। যদিও পার্স ও কলমের ব্যবহার প্রায় উঠেই গেছে, তবু আজকাল টাকা পয়সার লেনদেন ভার্চুয়াল কারেন্সিতেই হয়। গত দশক অবধি ইউপিআই বলে একটি বস্তু ছিল। এখনও কিছু কিছু বয়স্ক লোকজন সেটা ব্যবহার করেন, তবে তমনাস করে না। ও ভার্চুয়াল কারেন্সিতে বেশি অভ্যস্ত। জুতো গলিয়ে লিফটে করে নামার সময় আলিয়ার মুখোমুখি হয়ে গেল। আলিয়া এই বাড়িটির 33 তলায় থাকে। বয়স হয়তো ওর কাছাকাছি হবে, কিন্তু ও নিজেকে এখনও টিনেজার বলেই মনে করে। এই মুহূর্তে ওর পরনে মুভ রঙের হাত কাটা টি শার্ট আর কলাপাতা সবুজ খাদির হাফ প্যান্ট। কোলে ওর ছাই রঙের পার্সিয়ান বিড়াল। পাতলা সুতির টি শার্টের নিচে ওর সুডৌল স্তনযুগলের আভাস প্রকট। তমনাসকে দেখে আলিয়া ঠোঁট টিপে একটু সামাজিক হাসি হাসল। অফিস যাচ্ছ? হ্যাঁ। তোমাদের এখনো অফিস যেতে হয়? আমাদের তো অফিস উঠেই গেছে। আমাদের ওঠেনি, তাই যেতে হয়। তমনাস মুখে বলল, কিন্তু মনে মনে বলল, তোমাদের যেতে হয় না তো আমি কি করব? তোমরা কি কাজই বা করো? আসলে আমেরিকান কোম্পানি তো, এরা আবার সব কিছু ভার্চুয়ালি করতেই পছন্দ করে, আলিয়া বলল। তমনাস মাথা নাড়ল, কিন্তু মনে মনে বলল, আবার সেই পায়তাড়া। এই মহিলাটিকে 10 সেকেন্ডের বেশি সহ্য করাই কঠিন। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে আলিয়াকে বিদায় জানিয়ে তমনাস গাড়ির দিকে হাঁটা দিল। কাছে এসে ভয়েস কমান্ডে বলল, দরজা খোলো। সঙ্গে সঙ্গে ড্রাইভারের দিকের দরজা খুলে গেল। কিন্তু তমনাস তো ড্রাইভারের সিটে বসবে না। কমান্ডটাই ভুল। আসলে ওর মাথায় আলিয়াই ঘুরছিল, বিশেষত ওর সুদৃশ্য কুচযুগ। তমনাস আবার কমান্ড দিল, সামনের দরজা বন্ধ করো, পেছনের দরজা খোলো। পটাশ করে পেছনের দরজা খুলে গেল। তমনাস সিটে বসতেই দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। স্যার, অফিস? গাড়ি জিজ্ঞেস করল। সকাল 9টার সময় তো আমি অফিসেই যাই। তমনাস বিরক্ত হয়ে বলল। গতকাল যাননি স্যার? গতকাল আপনি স্যাটারডে ক্লাবে গিয়েছিলেন। গতকাল তো রবিবার ছিল। লাস্ট কমান্ডটাই আমি মনে রাখি। এনিওয়ে, আমি কি এখন চলা শুরু করতে পারি? অবশ্যই। আশা করি আপনি আপনার পছন্দ অনুযায়ী গাড়ির তাপমাত্রা উপভোগ করছেন। এখন থেকে ঠিক 37 মিনিট লাগবে অফিসে পৌঁছতে। এই মুহূর্তে আমি বিশেষ জ্যাম কোথাও আশা করছি না। ঠিক আছে র্যাম্বো, এবার রওনা দাও। তমনাসের এত কথা শোনার ধৈর্য নেই এখন। আপনার দেওয়া নামটা আমার খুব পছন্দ, র্যাম্বো, অর্থাৎ গাড়িটি বলল। র্যাম্বো আসলে চালকবিহীন গাড়ি, সোলার পাওয়ার ও ইলেকট্রিক হাইব্রিড। পেট্রোল বা ডিজেল লাগে না। ভালো রোদ থাকলে দিনের পর দিন নিজে থেকেই ব্যাটারি চার্জ হয়ে যায়। তবে আকাশ মেঘলা থাকলে প্লাগ ইন করে চার্জ দিতে হয়। তমনাস কলকাতায় থাকে না, কেননা আজকাল কলকাতায় কেউই থাকতে চায় না। ভিড়ভাট্টা, শব্দ দূষণ ও বায়ু দূষণের মাত্রা অত্যধিক। তমনাস একটু নিরিবিলি গাছপালা পছন্দ করে, তাই অফিস থেকে দূরে হলেও এই নতুন জায়গাটিকে বেছে নিয়েছে। গঙ্গার পাড়ে, শহর থেকে দূরে, অথচ 1 ঘন্টার মধ্যেই শহরে চলে আসা যায়। যাতায়াতের জন্য ইলেকট্রিক ট্রেন আছে, সোলার বাস আছে। কিন্তু তমনাস নিজের গাড়িতেই চলাফেরা করতে পছন্দ করে, যদিও এর জন্য ওকে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। সরকার আসলে গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য প্রাইভেট গাড়ির উপর প্রচুর ট্যাক্স আরোপ করেছে, যাতে লোকজন খরচের ভয়ে গাড়ি না কেনে।
তবে তমনাসের টাকা পয়সার কোনো সমস্যা নেই। 40 বছর বয়সে ওর উপার্জন সমবয়সী অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে। বিয়ে করেনি। বাবা মা 25 বছর আগে কোভিড অতিমারিতে মারা গেছেন। একমাত্র দিদি তমালি সিয়াটেলে থাকে। বছরে একবার দেশে আসে। কলকাতার রসগোল্লা আর বিরিয়ানি একবার না খেলে নাকি ওর বাঙালিয়ানা হারিয়ে যেতে পারে। অদ্ভুত কারণ বটে। সিয়াটেলে কি রসগোল্লা পাওয়া যায় না? আর বিরিয়ানি তো পৃথিবীর সব শহরেই পাওয়া যায়। ও তুই বুঝবি না, তমালি বলেছিল। কারণ যাই হোক, দিদি দেশে ফেরার ফোন এলেই তমনাসের মনটা ভালো হয়ে যায়। আসলে কলকাতায় ওর নিজের বলে কেউ নেই, তবে কয়েকজন বন্ধুবান্ধবী আছে অবশ্য। মাঝে মাঝে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কোনো অখ্যাত জঙ্গলে চলে যায়, 1-2 রাত কাটিয়ে ফিরে আসে। এই বন্ধুরা কেউ বিয়ে করেনি, করবেও না। তা বলে এই নয় যে ওরা সবাই ব্রহ্মচারী। এদের মধ্যে 2জন গে, 1জন লেসবিয়ান, আরেকজন কুইয়ার। মানে নিজেই জানে না ও কী চায়। বাকিরা স্ট্রেট, অর্থাৎ যারা শত সহস্র বছর ধরে চলে আসা নারী পুরুষের স্বাভাবিক যৌন সম্পর্কে বিশ্বাসী। অফিসে পৌঁছে দ্রুতগামী লিফটে করে তমনাস 22 তলায় ওর অফিসে পৌঁছে গেল। র্যাম্বো নিজের মতো ওর পার্কিং স্পেসে পার্ক হয়ে যাবে। নিজের কিউবিকলে ঢুকে ও ল্যাপটপ অন করলো। ইমেল খুলে দেখলো কম করে 150 মেল ঢুকে আছে। এর মধ্যে বেশিরভাগই ফালতু, কিন্তু একবার চোখ বোলাতেই হবে। যদি কিছু কাজের মেল থাকে, ব্যাংক, বিভিন্ন সামাজিক সংস্থা, বাণিজ্যিক সংগঠন, শেয়ারের প্ল্যাটফর্ম, কিছু চাঁদা চাওয়া এনজিও, যাদের ও কোনো একবার কিছু চাঁদা দিয়েছিল, এইসবের মেলেই ভর্তি। অকাজের মেলগুলো ডিলিট করে উঠতে প্রায় 1 ঘন্টা লাগে। কাজ শুরু করতে গিয়ে মনে হলো ঘুম পাচ্ছে। 1 কাপ কড়া কফি খেয়ে নিলে কেমন? ভাবা মাত্র উঠে পড়ল। অফিসের এক কোনায় কফি মেশিন রাখা আছে। একটা কাপে ক্যাপুচিনো নিয়েও দরজা দিয়ে বেরিয়ে গেল। এখনো 35 তলায় ছাদে যাবে। সারা বিল্ডিংয়ে ওটাই একমাত্র ধূমপান করার অস্বীকৃত জায়গা। স্বীকৃত কোনো জায়গা নেই। এই কোম্পানিতে ধূমপান অপরাধ। তমনাস একটি দেশি ফিনান্স কোম্পানিতে কাজ করে। সে আগাগোড়া মেধাবী। IIT দিল্লি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট, এরপর IIM কলকাতা থেকে MBA ফিনান্স। এখন কোম্পানির হয়ে HNI, অর্থাৎ অতি বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিদের টাকা কিভাবে আরও বাড়ানো যায় সেই কাজটি করে। এছাড়াও ওইসব ব্যক্তিদের বিভিন্ন প্রজেক্টে কি করে ঋণ পাওয়া যায় তার রাস্তা বাতলে দেওয়া, দরকার পড়লে লবি করে সেই ঋণের ব্যবস্থা করা, এবং ঋণ পরিশোধ না করেও কীভাবে কর্দমাক্ত মাগুর মাছ মতো বেরিয়ে যাওয়া যায় সেই সব শেখানো ওর কাজের মধ্যে পড়ে। কোম্পানির গুডবুকে তমনাস ওপরের দিকে, এবং বলা বাহুল্য এই কোম্পানি ওকে মোটা বেতন দিয়ে পুষে রেখেছে। 35 তলায় একটি জায়গা আছে যেটি CCTV ক্যামেরার জন্য ব্লাইন্ড স্পট। এটা অবশ্য ওর আবিষ্কার নয়। যে কয়েকজন ধূমপায়ী আছে এদের মধ্যে কেউ হয়তো আবিষ্কার করেছিল। এখানে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তমনাস কলকাতার স্কাইলাইনের দিকে তাকালো। গঙ্গা এখন সাদা সুতোর মতো একটি দাগ। 2 তীরেই সার করে দাঁড়িয়ে আছে অসংখ্য গগনচুম্বী বাড়ি, ওদের কৃত্রিম বনাঞ্চল, শান বাঁধানো সুইমিং পুল, জিম ও মধ্যবর্তী ম্যানিকিউরড বাগান। গঙ্গায় জল এই গ্রীষ্মে নেই বললেই চলে। মাঝখানে সামান্য ঘোলা জল, যেন পিতৃমাতৃহীন অনাথ বালিকা বিষণ্ণ বদনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে অনিচ্ছা সত্ত্বেও বয়ে চলেছে। আসলে গঙ্গোত্রী হিমবাহ এখন আর নেই। পেছনে সরে যেতে যেতে এখন যেটুকু আছে তাতে বড়জোর রুদ্রপ্রয়াগ অবধি নদী বলে অবহিত হয়। এলাহাবাদ, থুরি, প্রয়াগরাজের সঙ্গম এখন শুধুই বালিয়াড়ি, এক দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, যার 2 পাড়ে বুনো ঘাস আর হাজার হাজার ট্রাকের লাইন। লক্ষ লক্ষ টন বালি এই সব ট্রাকে করে দেশের বিভিন্ন শহরে চালান হচ্ছে, যাতে আরও বাড়ি তৈরি করা যায়। 2 দশক আগে সরকার প্রতিটি ভারতবাসীকে বাড়ি করে দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, যার প্রায় শেষ পর্যায়ে চলছে। তমনাস তাড়াতাড়ি সিগারেট শেষ করে জুতোর নিচে পিষে ফেলে হাতে তুলে নিল। এটা এখানে ফেলা যাবে না, কেননা ডাস্টবিনে পোড়া সিগারেটের অংশ সিকিউরিটি চোখে পড়লে এ নিয়ে অনেক প্রশ্ন উঠবে। এছাড়া 45 ডিগ্রি গরমে ওর শরীর হাঁসফাঁস করছিল। লিফটে ওঠার সময় ফোন বেজে উঠল, মিস্টার সোডা বোতলওয়ালার ফোন।
আরে মিস্টার জোয়ারদার, তোমাকে দুদিন হলো ফোনে পাচ্ছি না, ইমেলও তুমি দেখছো না। দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ। সরি স্যার। তমনাশ একটু লজ্জিত হয়। আসলে শনি আর রবিবার তো ছুটি ছিল, ছুটির দিন আমি ফোন আর ল্যাপটপ অফ করে রাখি। ওহ, উইকেন্ড ছিল, আমার তো খেয়ালই ছিল না। আসলে আমার এই বয়সে তো উইকেন্ডের কোনো আকর্ষণ নেই, তাই মাথা থেকে বেরিয়ে গিয়েছি। তমনাশ হা আর নার মাঝামাঝি একটা শব্দ করল। যাই হোক, যার জন্য ফোন করেছিলাম, মানে ওই 15 মিলিয়ন রুপির লোনটা এখনো পাইনি। তোমার কি মনে হয় আর একটু খরচাপাতি করতে হবে? স্যার, আমার মনে হয় আরেকটু উপরের কাউকে ধরতে হবে, মানে চেয়ারম্যান অবধি তো আমি বলেছি, এতে যখন হয়নি আরেকটু বড় ভাবতে হবে। আরও ওপরে সোডা বোতলওয়ালাকে একটু নিষ্প্রভ শোনাল। হ্যাঁ স্যার, তমনাশ বলল। আমরা দেখছি ব্যাপারটা, ঘাবড়াবেন না, সব সমস্যারই সমাধান আছে। আপনাকে হয়তো কিছু মাল ছাড়তে হবে। জানেন তো, যত বড় মাছ তত বড় হাঁ। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও সোডা বোতলওয়ালা বলল। বেশ, তাহলে আপনি 1 মিলিয়ন জোগাড় করে রাখুন, আমি 1 সপ্তাহের মধ্যেই জানাচ্ছি। প্রথম পর্বটি পড়লাম, দ্বিতীয় পর্বটি কাল পড়ব।